হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা ডিএ নিয়ে শেষ যে আপডেট আসছে সেটা নিয়ে একটু আলোচনা করব। ডিএ এবং যে বিভিন্ন যে সরকারি দপ্তরে শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে যে শূন্যপদ তার নিয়োগ এবং যারা অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের স্থায়ীকরণ, বিভিন্ন দাবি আদায়ে কিন্তু সরকারি কর্মীরা মরিয়া হয়ে উঠেছেন, আপনারা জানেন। তবে পথে নামছে এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চ, এইটা নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয়ত, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে তার সাধারণ সম্পাদক মলয়বাবু তিনি ডিএ নিয়ে সর্বশেষ কি আপডেট দিয়েছেন সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। প্রথমেই আমরা সংগ্রামী যৌথ মঞ্চের বিষয়টা জেনে নেব যে সংগ্রামী যৌথ মঞ্চর যে ডেটটা অনেকটা আগে থেকেই ফিক্স ছিল। সেই 28শে জুলাই অর্থাৎ চলতি মাসের 28 তারিখ একটা ঐতিহাসিক নবান্ন চলো অভিযানের ঘোষণা করা হয়েছে আগে থেকেই। তো এই অভিযানের মূল লক্ষ্য কি? রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ, বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ প্রদান এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক গুরুত্বপূর্ণ আদায় করা এটা। আর মলয়বাবুর বক্তব্যে মেনলি উঠে এসছে যারা ফ্যামিলি পেনশনার এবং পেনশনার অর্থাৎ যারা অবসরপ্রাপ্ত কর্মী তাদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে মলয়বাবুর বক্তব্যে, সেটাও একটু পরেই আমরা জানব। তো এখন স্বচ্ছ নিয়োগ ব্যাপারটা কি না, রাজ্যের প্রায় 6 লক্ষ শূন্য পদে অবিলম্বে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি। যে নবান্ন চলো অভিযান 28শে জুলাই করা হচ্ছে তার মূল দাবি হচ্ছে স্বচ্ছ নিয়োগ। প্রথমত যে 6 লক্ষ শূন্যপদ এই মুহূর্তে ভ্যাকান্ট রয়েছে, 6 লক্ষ শূন্যপদ সেখানে নিয়োগ করতে হবে অবিলম্বে, এবং শিক্ষকদের পুনর্বহাল। সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে বারবারই কিন্তু যারা চাকরিহারা শিক্ষক রয়েছেন তাদের বিষয়টাও উঠে আসছে। তারা বলছে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং 2016 সালের প্যানেল পুনরায় প্রকাশ করতে হবে, যেটা কিন্তু যারা চাকরি হারা ক্যান্ডিডেট তাদের কিন্তু দীর্ঘদিনের দাবি যে আমাদের প্যানেলটা আবার পুনরায় প্রকাশ করা হোক, রিকাস্ট আর কি, সেটা করা হোক, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। যাই হোক, তাহলে শিক্ষকদের পুনর্বহালও একটা দাবি থাকছে 28শে জুলাইয়ের যে অভিযান নবান্ন অভিযানে। আর বকেয়া ডিএ তো থাকবেই। বকেয়া ডিএতে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্যের সরকারি কর্মীদের যে 25% বকেয়া ডিএ সেটা দেয়নি, সেটা অবিলম্বে দিতে হবে। যতই ওই হাইকোর্টে মামলা চলুক বা কন্টেম্পট ফাইল হোক, যাই হোক, ডিএ দিতে হবে, এমনটাই কিন্তু তাদের দাবি। তার জন্য নবান্ন অভিযানের ডাক তারা দিয়েছে মেনলি। তার সঙ্গে এই বিষয়গুলো রয়েছে। এবং অস্থায়ী যারা কর্মী রয়েছে তাদের স্থায়ীকরণ, সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু করতে হবে এবং নারী সুরক্ষার বিষয়টাও নজর দিতে হবে, সেটাও নিশ্চিত করতে হবে। তো নবান্ন অভিযান 28শে জুলাই দুপুর 12টায় শুরু হবে। হাওড়া স্টেশন থেকে নবান্ন চলো অভিযান শুরু হবে। পুলিশ যেখানেই বাধা দেবে সেখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করা হবে, যেখানে থামিয়ে দেবে সেখানেই শান্তিপূর্ণ অবস্থান করবে। আর শহীদ দিবস পালন আপনারা জানেন 21শে জুলাই অর্থাৎ আজ শহীদ দিবস পালন করছেন রাজ্যের সরকার পক্ষ থেকে। তো এই শহীদ দিবস, সেই শহীদ দিবস যেমন 21শে জুলাই ধর্মতলায় পালন করা হবে, একই দিনে সরকারি নীতির কারণে রাজ্যের মেধা ও শ্রমের শহীদ তুলে ধরা হবে। আচ্ছা, আর প্রতিবাদ সভা কি না, 9ই আগস্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে অভয় মঞ্চের ডাকা যে প্রতিবাদী সংগ্রামী যৌথ মঞ্চের সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তার মানে আগামী মাসে 9ই আগস্টে যে আরজিকরের কেসে যে একটা সংগ্রামী যৌথ মঞ্চ সেখানেও কিন্তু যাবে, তাদের যে প্রতিবাদ সভা। ভাস্করবাবু মেনলি বলেছেন যে এই লড়াই আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত কিছুতেই পিছু হটব না। তিনি আরও বলেছেন যে 28শে জুলাইয়ের নবান্ন চলো কর্মসূচি শেষ নয়, দাবি আদায় না হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি কিন্তু তিনি দিয়েছেন। তাহলে 28শে জুলাইয়ের যে বিষয়টা সেটা কিন্তু নবান্ন চলো যে অভিযান সেটা সফল হবে কি হবে না সে তো তখন দেখা যাবে। তবে সফল যে ঠিকঠাক করতে দেবে না সেটা তো বোঝাই যাচ্ছে। তো যেখানে আটকাবে সেখানেই হচ্ছে তারা অবস্থান কর্মসূচি করবে। আর যদি ঠিকঠাকভাবে সফল না হয় তাহলে পরবর্তী কী পদক্ষেপ সেটাও কিন্তু তারা ভেবে রেখেছেন। তাহলে এই যে এই দাবি নিয়ে 28 তারিখে কী হয় সেদিকে তো আমরা নজর রাখবো। এবার যেটা বলছি যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি কিন্তু
বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই ডিএ না দেওয়া প্রসঙ্গে, এবং তার মুখেও সেই আক্ষেপের সুর, যে কথাটা বারবার আমি বলে আসছি, যে যারা ফ্যামিলি পেনশনার এবং পেনশনার তাদের এই বকেয়া ডিএটা খুবই জরুরি ছিল। যারা ইন সার্ভিস আছে তাদের তো ঠিক আছে, মাস গেলে মাইনে যা পায় মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু যারা ফ্যামিলি পেনশনার এবং পেনশনার অর্থাৎ যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের জন্য খুবই দুর্বিষহ উঠে হচ্ছে জীবনটা। তার কারণ যে পয়সা তারা পাচ্ছে, মেডিসিনের দাম ক্রমাগত বাড়ছে, সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেই হিসেবে তাদের যদি তাদের বাকি টাকাটা যদি না পায় তাহলে কি হবে সে তো আপনারা বুঝতেই পারছেন। তো তিনি একটি বক্তব্য দিয়েছেন ডিএ সম্পর্কে, মলয়বাবু। তার বক্তব্যে তিনি ডিএ মামলার বর্তমান পরিস্থিতি এবং সরকারের ভূমিকা এবং কর্মচারী সংগঠনগুলির পরবর্তী পদক্ষেপ নিয়েও কিন্তু তিনি বলেছেন। তো ওনার বক্তব্যের যে মূল বিষয় ছিল সেটা হচ্ছে সরকারের নিষ্ক্রিয়তা। অর্থাৎ তিনি উল্লেখ করেন যে সুপ্রিম কোর্ট 6 সপ্তাহের যে সময় দিয়েছিল 25% ডিএ মিটিয়ে দেওয়ার, কিন্তু সরকার সেটা পালন করেনি। পরিবর্তে সময়সীমার শেষ দিনে একটি মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশান দাখিল করে, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে দেখিয়ে যে একটা সময় লাগবে বলে একটা রিভিউ পিটিশন দাখিল করে। তো এটাতে মামলাটাকে আরও দীর্ঘায়িত করার চেষ্টা চলছে, এবং মলয় মুখোপাধ্যায়ের মতে এটি কর্মীদের সাথে একটা প্রতারণার সামিল, মানে কর্মীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আর আদালত অবমাননার মামলা নিয়ে তিনি বলছেন যে সরকারের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তারা কিন্তু মানে একটা মামলা করে ফেলেছেন রাজ্যের মুখ্য সচিব, অর্থ সচিবের বিরুদ্ধে। আমরা দেখলাম, বারবার আমরা দেখেছি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে যে সেই যে কন্টেম্পট ফাইল হয়েছে সেখানে কিন্তু এখনও কোনো লিস্টের ডেট পাওয়া যায়নি, অর্থাৎ কবে শুনানি হবে সেটা এখনও দেখা যায়নি। যদিও এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 4 আগস্টের 4 তারিখে। তো এবং আদালতও এই মামলাটিকে প্রথমের দিকে রাখার জন্য নির্দেশ দিয়েছে, যা এর গুরুত্ব প্রমাণ করে যে না, তাহলে এই ডিএ মামলাটার গুরুত্ব অনেকটাই রয়েছে। এই শুনানিতে কর্মীদের পক্ষে রায় দেবে বলেই কিন্তু তিনি জানিয়েছেন। বিশেষ করে তিনি জানিয়েছেন যে অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্বেগের কথা তিনি তুলে ধরেছেন। তিনি বলেন, আমরা জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেক অবসরপ্রাপ্ত কর্মী চিকিৎসা খরচের জন্য এই টাকার উপর নির্ভরশীল। আমরা আপনাদের পাশে আছি এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। তিনি কর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং সংগঠনের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, লড়াই শুধুমাত্র আর্থিক দাবি আদায়ের লড়াই নয়, এটি কর্মীদের সম্মান ও অধিকার রক্ষার লড়াই। ওনার বক্তব্য থেকে এটা স্পষ্ট হয়েছে যে ডিএ মামলা এক নতুন গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। কর্মচারী সংগঠনগুলি আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত এবং তারা আশা করছে যে খুব শীঘ্রই কর্মীরা তাদের প্রাপ্য ডিএ পাবেন। তো আগামী 4 তারিখ যে শুনানি রয়েছে সেই শুনানি কিন্তু এই মামলার ভবিষ্যৎ নির্ধারণ করবে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সমস্ত কর্মী এবং পেনশনভোগীরা এখন কিন্তু সেই দিকেই তাকিয়ে আছেন যে তাদের বকেয়া টাকাটা সময় মতো হবে কি না। অনেকের মানে যারা সিনিয়র যারা রয়েছেন, সিনিয়র যারা নাগরিক, তো তাদের রেগুলার যে মেডিসিন, সেই মেডিসিনের যা দাম দিন দিন বাড়ছে আপনারা জানেন। তো সেক্ষেত্রে তাদের যদি যে ডিআর সেটা যদি না বাড়ানো হয় এবং তাদের যে বাকি এতদিনের বাকি, কম টাকা বাকি, সেই বাকিটাও যদি না দেওয়া হয় বাকি টাকাটা, তাহলে তারা মেডিসিনটা কিনবেন কিভাবে আর নিজেরা চলবেন বা কীভাবে। তো এই বিষয়টা সরকার দেখলো না, এটা খুবই প্যাথেটিক। সবাই আমরা খুবই প্যাথেটিক এই বিষয়ে, যে এই বিষয়টা কিন্তু সরকারের অবশ্যই দেখা উচিত ছিল। যদি এরকমও নির্দেশ দিত গভর্নমেন্ট যে আপাতত ইন সার্ভিসদের টাকাটা বাকি রাখছি, কিন্তু পেনশন এবং ফ্যামিলি পেনশনারদের টাকাটা আপাতত আমরা পরিশোধ করে দিই, সেটাও যদি সুপ্রিম কোর্টে গিয়ে জানাতো, হয়তো কোর্ট তার পারমিশন দিলেও দিতে পারতো। আমি এই জন্যই বলছি, কারণ সিনিয়র সিটিজেনদের জন্য এই বিষয়টা হয়তো গভর্নমেন্টকে দিতেও পারতো, কিন্তু সেরকম কিছু না বলল যে আমরা পুরো টাকাটাই সুপ্রিম কোর্টে জমা রাখব এবং আমাদের আর্থিক সমস্যা রয়েছে, কিন্তু কর্মচারীদের অ্যাকাউন্টে এই মুহূর্তে দেব না।
তার কারণ কেসে এখনও জিতবে বলেই তাদের ধারণা। 7 বার মতো হেরেছে এবং টানা 18 বার মামলা পিছিয়ে পিছিয়ে সুপ্রিম কোর্টে যখন শুনানি হয়েছে তখনও কিন্তু ওই 25% ডিএ দেওয়ারই নির্দেশ দেওয়া হয়েছিল। আর আগস্টের 4 তারিখে তো যা দেখতে পাচ্ছি যে টোটাল ডিএ দেওয়ারই নির্দেশ দিয়ে দিতে পারে সুপ্রিম কোর্ট, তার কারণ যেহেতু এই 25% দেয়নি। কিন্তু কোর্টের নির্দেশ দিলে কি হবে? কোর্টের নির্দেশ তো দিয়েছে, সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছিল, কিন্তু মানলো কে? যদি না মানে সে আলটিমেট তো সেই বিষয়টা একই হয়ে যাচ্ছে, ডিলে। আমার টাকাটা পাওয়া নিয়ে দেরি বছরের পর বছর দেরি করানো, সেটা এবার মামলা চললে মামলার নির্দেশ হলেই বা কী হবে, যত সময় টাকাটা পকেটে না আসছে। যাই হোক, অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য। আপনারা নজর রাখুন আগামী দিনে কী হয়।